শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বড় দাদা দিদি, আমার সহপাঠী ও ছোট স্ত্রীর ভাই বোনেরা, গুরুজনদের প্রতি প্রণাম জানাই এবং ছোট ও সহপাঠীদের জন্য রইল সশস্ত্র স্নেহ এবং ভালোবাসা। আজ 22শে মার্চ বিশ্ব জল দিবস। আসলে বিশ্ব জল দিবস দিনটি হল জাতিসংঘ কর্তৃক উদযাপিত বার্ষিকভাবে একটি দিন, যেখানে জল সম্পদ সংরক্ষণের বিষয়ে মানুষকে সচেতন করা হয়। জল সম্পদ সংরক্ষণের এই দিনটিকে 1992 খ্রিস্টাব্দে জাতিসংঘের সাধারণ সভা মান্যতা দান করে। এবারে অনুষ্ঠানটি সূচনা করার জন্য প্রথমেই আমরা বরণ করে নেব অত্যন্ত বিজ্ঞানমনস্ক ব্যক্তিত্ব এবং নগরীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুনীল কুমার সরকার মহাশয়কে। তাকে বরণ করার জন্য সামনে চলে আসতে অনুরোধ করব দশম শ্রেণীর নাসরিনকে। শিক্ষক মহাশয়কে বরণ করে নেওয়ার পরে আমরা প্রদীপ প্রজ্বলনের দ্বারা নিজের অনুষ্ঠানটির শুভ সূচনা করব। প্রদীপ প্রজ্বলনের জন্য সামনে ডেকে নেব মাননীয় শ্রী সুনীল কুমার সরকার মহাশয়কে। আমাদের অনুষ্ঠানটির শুভ সূচনা এই প্রদীপ প্রজ্বলনের দ্বারা হয়ে গেছে। এবারে আমরা সবাই দাঁড়িয়ে নিয়ে একসাথে নিজের উদ্বোধনী সঙ্গীত বন্দে মাতরম গানটা করব। একটু হালকা লাইট জ্বালানো না, এটা কমন আছে, ঠিক আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম, ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম, সুহাসিনীম সুমধুর ভাষিনীম, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবারে অনুষ্ঠানটি পুনরায় উদ্বোধনী সঙ্গীতের দ্বারা মান্যতা পাওয়ার পরে আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর হরিস্বামী দাসকে তার বক্তৃতার মাধ্যমে আমাদেরকে অনুষ্ঠানটি সূচনা করার জন্য। আজকে বিশ্ব জল দিবস বা
22শে মার্চ। আজকে আমাদের এই মহিলা দিবসের প্রাথমিক যে অনুষ্ঠান তাতে উপস্থিত আছেন আমাদের মধ্যে স্বনামধন্য প্রধান শিক্ষক মহিলা স্কুলের সুনীল কুমার সরকার মহাশয়। উনি বিজ্ঞান মঞ্চের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং মালদা জেলার বিজ্ঞান আন্দোলনে কুসংস্কার দূরীকরণ এবং বিজ্ঞান সচেতনতার জন্য মালদা জেলায় বহু বছর ধরে কাজ করছেন। আজকে আমরা ওনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। আমরা মাননীয় সুনীলবাবুর কাছে কিছু কথা শুনবো আজকে। আমরা জানি আজকে জল দিবস, এটাও জানি যে জল কোনো বিজ্ঞান তৈরি করতে পারে না। আমাদের পৃথিবীতে যা জল সঞ্চিত আছে সেই জলটাই আমাদের সমস্ত কিছু আশ্রয়, সেই জলকে রক্ষা করতে হবে। এবার আজকের এই 2020 সালের ওয়াটার ডে, ওয়ার্ল্ড ওয়াটার ডে যে থিম আছে সেটা হচ্ছে ভ্যালুইং ওয়াটার। ভ্যালুইং ওয়াটার মানে জলের মূল্য। জলের মূল্য মানে জলটা যে আমরা কিনছি সেই মূল্য নয়, জলের মূল্য সর্বত্র। জলই জীবন, আমরা জানি। জল না হলে আমাদের সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাবে। এই জলকে সঞ্চয় করতে হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা ইউনেস্কোর আছে তার 6 নম্বরে এবার যে বিষয়টাকে নিয়ে করা হয়েছে, 6 নম্বর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা সেটা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর অল। অর্থাৎ 2030 সালের মধ্যে ইউনেস্কো একটা লক্ষ্যমাত্রা দিয়েছে যে 2030 সালের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য জল এবং এই স্যানিটেশন এটাকে সুরক্ষিত করতে হবে। আমাদের নীতি আয়োগেরও রিপোর্ট, ভয়ঙ্কর রিপোর্ট উঠে এসছে যে আমাদের দেশের বেশ কিছু শহর আর কিছুদিনের মধ্যেই তাদের জল সেখানে থাকবে না। এই ভূজলের স্তরটা দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে, আমরাও বুঝতে পারছি। কিছুদিন আগে নাসার একটা ছবিতে এরকম একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে পঞ্চনদের দেশ পাঞ্জাবকে বলা হয়। সেই পাঞ্জাবের যে ছবি, সেখানে নাসার যে চিত্র, সেখানে নিচের দিকে কোনো জলস্তর দেখা যাচ্ছে না। তো একটা ভয়ঙ্কর দিন আসছে। এরকম হতে পারে যে ভবিষ্যতে যে প্রজন্ম বা ভবিষ্যৎ নাগরিকদের কাছে এরপরের বিষয়ের কোনো অন্য কোনো ধারণা হবে না, এবার জল নিয়ে যুক্ত হবে। তো এই দিন যাতে না আসে, জল সচেতনতা ভীষণভাবে দরকার। ন্যাশনাল ওয়াটার মিশন এটা ক্যাচ দ্য রেইন একটা প্রোগ্রাম দেখেছে, যেটা আজকে প্রধানমন্ত্রী লঞ্চ করবেন। তো ক্যাচ দ্য রেইন মানে হচ্ছে বৃষ্টির জলের ফোঁটা যেখানে যেখানে পড়ছে সেটাকেই আমাদের ধরে ফেলতে হবে। এই বৃষ্টির জল সংরক্ষণ করলে পরে আমাদের সেই জলটাকে যদি আমরা প্রতিটা বাড়িতে কাজ করতে লাগাতে পারি, তাহলে জলের ঘাটতি, আমরা মাটির তলা থেকে যে জলটা আমরা নলকূপের সাহায্যে তুলে আনি, ভূমিকে একদম ছিন্ন ভিন্ন করে তুলে আনা হয়, সেইটার পরিমাণ অনেক কমে যাবে। সেই জন্য জলকে আমাদের রক্ষা করতেই হবে। আজকে আমরা শপথ নেব এখানে কি করে আমরা জল সঞ্চয় করতে পারি। আমাদের সোহানুর হাই স্কুল জল সংরক্ষণ নিয়ে অনেকদিন ধরে কাজ করছি আমরা। আমাদের ছাদের উপরে বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প আছে এবং সেই বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে সেই জল দিয়ে আমরা ছাদে আমাদের রুফটপ গার্ডেনে কিছু সবজি চাষ সেগুলো করি এবং কি করে গ্রে ওয়াটার ব্যবহার করা যায়। এবং তারপরে আমাদের নিচে একটি নলকূপ তৈরি করা হয়েছে, সেটা দেখা যাচ্ছে আমাদের আগে পুরোনো দিনের বাড়িগুলোতে সব জায়গায় নলকূপ ছিল। সেই নলকূপের মাধ্যমে এবং নদী নালার মাধ্যমে জলের রিচার্জ সব থেকে ভালো হতে পারত। বর্তমানে কোনো বাড়িতেই আর কুয়ো নেই, পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে, নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে, তার ফলে জলের রিচার্জিং আর হচ্ছে না। অর্থাৎ যে জলটা বৃষ্টি পাপ হয়ে থাকছে সেটা কিন্তু উপর থেকে কিভাবে করে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে জল সঞ্চয় করতে হবে, বৃষ্টির জলকে ধরতে হবে এবং সেই জলটা যাতে যথাযোগ্যভাবে মাটির তলে ভূজল স্তরে পৌঁছে দেওয়া যায়, তার জন্য জল রিচার্জিংও দরকার। এই পার্টটা আমাদের স্কুলে আমরা করেছি এবং এছাড়াও জলের পানীয় জলের যতটা সুন্দর করে পানীয় জলকে সেফ ওয়াটার ড্রিঙ্কিং যেটা করা যায় এবং তার সঙ্গে সঙ্গে স্যানিটেশন কোভিড-19 প্রোটোকল মেনে আমাদের সবটাই করতে হবে। আমাদের বিদ্যালয়ে একটি আমরা বেসিন বানিয়েছি যেটা হ্যান্ড স্প্রে বেসিন। সেই বেসিনে পায়ের প্যাডেলের দ্বারা জল সেটাকে আমরা ব্যবহার করবো। আমাদের বসুন্ধরা বলে যে পানীয় জলের প্রকল্পটা আছে সেখানে বোতলে জল ভরার ব্যবস্থা, যদিও এটা এই মুহূর্তে বন্ধ আছে মোটরটা খারাপ হওয়ার জন্য, কিন্তু বিষয়টা এই আমরা জল যতটা কম ব্যবহার করতে পারি। বাড়িতে যে জলগুলো আমরা ব্যবহার করি, এখন বর্তমানে আরো ফিল্টার একটা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো আরো ফিল্টার জায়গা নিয়েছে, তাতে 3-5 জল নষ্ট হয়ে যায়। আমরা আরো ফিল্টারে যে জলটা পেয়ে যাই সেই জলটাকে যে ধুই, তাহলে সেটা দিয়ে কাপড় অনেক ভালো কাচা যেতে পারে।
ওয়াশরুমে ফ্লাশ ইউজ না করে বা শাওয়ার ইউজ না করে যদি স্নান করা যায়, জলের অনেক ব্যবহার আমরা কমাতে পারি। যাই হোক, আমরা সুনীলবাবুর কাছে আজকের দিনের তাৎপর্য সম্বন্ধে শুনবো। সকলকে আজকে এরপরে আমাদের একটা ছোট র্যালি হবে এবং ক্যাস্টার এই একটা প্রোগ্রাম হবে। তারপরে আজকের দিনে বিভিন্ন ইভেন্টে যারা জাস্ট এটা একটা সকলকে উৎসাহ দানের জন্য কিছু পুরস্কার ব্যবস্থা করছেন। আমি সুনীলদাকে, আমাদের মঞ্চে দেবাশিস আছেন, সর্বদা শিক্ষক এবং অন্যান্য মাস্টারমশাই এবং সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে। অবশ্যই তার কথা মতো না আমার দরকার নেই। ঠিক আছে তাহলে বসে বলছি যে একটু তো ঘুরে আছি, আমি কি একটু মাস্ক খুলে বলবো? আচ্ছা, মাস্কটা লুজ করে বলি, আচরণবিধিটা মানা দরকার। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ডক্টর হরিস্বামী দাস এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ হরিস্বামী, আমার পাশে আছেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দেবাশিস বাবু। দেবাশিস আমার ইউনিভার্সিটির 2 বছরের জুনিয়র ছিল দেবাশিস। বিভিন্ন দিদিমণি মাস্টারমশাই উপস্থিত আছেন, আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি খুব বেশি সময় নেব না, কারণ তোমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে। আমি 2-1টি কথা বলব। তোমাদের স্কুলের ছাত্রছাত্রীরা দিদিমণি মাস্টারমশাইদের দ্বারা অনেক প্রাণিত এবং উদ্দীপ্ত। তোমরা তোমাদের স্কুলে জল ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছো, সেটা আমি ডক্টর হরিস্বামীর মুখে শুনেছি, প্লাস আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমি ব্যক্তিগত এসেও দেখেছি। ছাদে তোমরা বিভিন্ন রকম প্রকল্প নিয়েছো। মূল বিষয়টা হচ্ছে যে জল সংকট। জল সংকট বিষয়টা এরকম, আমি 2-3টে ছোট ছোট কথা বলছি। একজন বিশিষ্ট ইংরেজ কবি স্যামুয়েল কোলারিজ, তিনি একটা জায়গায় লিখছেন যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। অর্থাৎ এত জল চারিদিকে, কিন্তু পান করার মধ্যে একটু জল পাচ্ছি না। 2 নম্বর, এই যে অনেক জল, তোমাদের মনে আছে 1980 সালে তোমাদের জন্ম হয়নি, 1980 সালের প্রথম দিকে তখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। রাকেশ শর্মা মহাকাশে গেছে, ভারতবর্ষের প্রথম নভোচারী। রাকেশ শর্মা যখন আকাশে গেছে, মহাকাশে, তখন ইন্দিরা গান্ধীর সঙ্গে তার কথা হচ্ছে, প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করছে যে রাকেশ, তুমি আমার দেশটাকে কেমন দেখছো মহাকাশ থেকে? রাকেশ বলছেন যে সারে জাহাঁ সে আচ্ছা। অর্থাৎ এই এত সুন্দর লাগছে, এটা আমরা শুনেছি সারে জাহাঁ সে আচ্ছা, আমি মহাকাশ থেকে দেখছি পৃথিবীকে এত সুন্দর দেখতে এবং ভারতবর্ষকে এত সুন্দর দেখতে। আমি ভারতবর্ষ থেকে এবার পৃথিবীতে যাচ্ছি। পৃথিবীটা মহাকাশ থেকে দেখতে একদম একটা নীল স্ফটিকের মতো। স্ফটিক মানে ছাত্রছাত্রীদের জন্য বলছি স্বচ্ছ পাথর, টলটলে একটা পাথরের মতো লাগে। কেন না, পৃথিবীতে এত জল, 3 ভাগের বেশি জল, 1 ভাগ স্থল, তোমরা ছোট থেকে পড়ে এসছো। তো যেখানে 3 ভাগ জল মানে প্রচুর জল, সেই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। অর্থাৎ অত্যন্ত সুন্দর একটা দেখতে লাগে পৃথিবীটা। তার কারণ হচ্ছে পৃথিবীতে প্রচুর জল আছে। এবার এই যে পৃথিবীতে প্রচুর জল আছে, এই জলের কিন্তু 97%-এরও বেশি, 97% জলই কিন্তু সমুদ্রের জল, যেটা আমরা ব্যবহার করতে পারি না। তাহলে 100% জলের মধ্যে 97% জল চলে গেল সমুদ্রে, লবণাক্ত জল। আর ধরো 2.5% জল, 97 আর ধরো 2.5% জল পর্বতের উপরে হিমবাহ হয়ে জমে আছে। নর্থ পোল, সাউথ পোল, হিমালয়, পৃথিবীর যে বড় বড় পাহাড়, উঁচু পাহাড়গুলো, পর্বতগুলো আছে, তার উপরে গ্লেসিয়ার হয়ে জমে আছে। তাহলে আমাদের
ধরো 1% বা তার চেয়েও কম জল হচ্ছে আমাদের ব্যবহারযোগ্য জল। ওপরে যেমন জমে আছে ওই 2.5%-এর মধ্যে পাতালেরও জল আছে, বাষ্পের বাতাসে মিশে আছে, সবটা আছে। মোটামুটি 1%-এরও কম জল আমরা এই কাছাকাছি যেগুলো পাই, নদী, পুকুর, এই জলগুলো মিষ্টি জল, এটা আমরা ব্যবহার করতে পারি। আমি যে কথাটা বলছি যে মিষ্টি জলের কিন্তু ভীষণ অভাব। এবার এখন তো ধর পেট্রোলের দাম বাড়ছে, সবাই বলছে, তোমরা টিভিতে দেখছো, আলোচনা হচ্ছে, কিন্তু সেই দিনটি খুব দূরে নয় যে পেট্রোলের দামকে জলের দাম ছাড়িয়ে যাবে। এখন তোমরা দেখেছো যে জল, আমরা জানি জল কিনে আমরা আমাদের খেতে পারি। এই একটা সময় এই জলকে বলা হতো যে ফ্রি গিফট অফ নেচার। জল হচ্ছে প্রকৃতির ফ্রি গিফট। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ধরো রাস্তায় হাঁটছি, জল পিপাসা পেয়েছে, আমরা একটা দোকানে গিয়ে বলতে পারতাম যে একটু জল দিন তো খাবো, বা চায়ের দোকান বা কোনো রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় বলতে পারতাম একটু জল দিন খাবো। এই জল পাওয়াটা যেন আমাদের খানিকটা অধিকারের মধ্যে ছিল, এখন কিন্তু নেই। এখন রাস্তা পেরিয়ে জল পেতে গেলে আমাদেরকে কিনে খেতে হবে। আগামী দিনে এই জলের দামটা আরো বাড়বে। তোমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন একটু আগেই যে আমাদের বেশ কয়েকটি শহরে জল শূন্য শহর হতে চলেছে। আমি চেন্নাইয়ের কথা বলছি, একটি শহরে, এরকম আরো একাধিক শহর আছে যে শহরগুলোতে জল শুকিয়ে যাচ্ছে, জল শূন্য শহর হতে চলেছে। অর্থাৎ এত জল থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জল বা মিষ্টি জলের কিন্তু অভাব আছে। এই কথাটা তোমরা জানো, কারণ তোমরা চর্চার মধ্যে আছো, তোমরা এটা জানার ফলেই তোমরা প্রজেক্টগুলো করছো। আমি যদি একটু স্মরণ করিয়ে দিলাম, তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে যে জলটুকু আছে পাতালে, অর্থাৎ ভূগর্ভস্থ যে জল, মাটির তলায় যে জলটা, সেই জলটা কিন্তু কোটি কোটি বছর ধরে সঞ্চিত হয়ে আছে। এবার আমরা যদি সেই জলে খাওয়া বসাই তাহলে তো আমাদের সঞ্চয়টা শেষ হয়ে যাবে। তোমাদের একটা জিনিস মনে হচ্ছে যে সেই জলটা ব্যবহার করে আবার তো পরিবেশ পৃথিবীতেই থাকছে, কিন্তু ঠিক মতো মিষ্টি জল হিসেবে থাকছে না। সেই জলটাকে আমরা ব্যবহার করে ধরো বাষ্প হলো, বাষ্প হয়ে পুরো মেঘ হলো, সেই মেঘটা যেহেতু সমুদ্রের অংশটাই বড়, তাহলে বেশিরভাগ মেঘ বৃষ্টি হয়ে আবার সমুদ্রে চলে যাচ্ছে, ফলে লবণাক্ত জল হয়ে যাচ্ছে, অর্থাৎ মিষ্টি জল কমে আসছে। তাহলে আমাদের খুব প্রয়োজন হচ্ছে মিষ্টি জলকে বাঁচানো। আমি একটা দুটো একটু বলি কিভাবে মিষ্টি জল কমছে, পাতালের জলটা। তোমরা দেখেছো তোমাদের গ্রামে বা শহরে সবখানে এখন বিপুলভাবে মাটির তলা থেকে জল তোলা হচ্ছে। কি কারণে? পানীয়ের জন্য, ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে, আর একটা হচ্ছে চাষের জন্য। ধরো 1960-এর দশকের মধ্যভাগে যখন সবুজ বিপ্লব হলো, তোমরা টার্মটা একটু শুনে থাকবে, কেউ গুগল করেছো, সবুজ বিপ্লব মানে প্রচুর কৃষি উৎপাদন বাড়বে। তো এই কৃষি উৎপাদন যখন বাড়লো তখন প্রচুর জলের প্রয়োজন, হাইব্রিড চাষ। এই হাইব্রিড চাষের ধান, গম, হাইব্রিড চাষের জলের প্রয়োজন হয় খুব। তখন করা হলো কি, মাটির তলা থেকে বিপুল পরিমাণে জল উত্তোলন করা শুরু। জল উত্তোলন করার ফলে পাতালের জল কিন্তু অনেকটা কমে গেল। বিকল্প কি? আমি যে বললাম যে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে পাতালের জল তুলছি, বিকল্প তো আছে। বিকল্প নদীর যে জলগুলো বয়ে আসছে পাহাড় থেকে, বড় গলা জল করে ধীরে ধীরে নদী হয়ে নেমে আসছে, সেই জলগুলোকে যদি আমরা একটু ফিল্টার করে, ট্রিটমেন্ট করে আমরা যদি পানীয় জল হিসেবে ব্যবহার করি, আবার যে জলগুলো ব্যবহার করছি সেই জলগুলোকে যদি আমরা রিইউজ করি, যেটা তোমরা শিখেছো তোমাদের ছাড়ে। এই যে রিইউজ, যদি আমরা যতক্ষণ না পাতাল থেকে ধরো জল তুলে নিচ্ছি, জলটাকে যদি আবার পাতালে না ঢোকায় তাহলে তো পাতালের জল শেষ হয়ে যাবে। এটাকে হচ্ছে রিচার্জ করা, ওয়াটার রিচার্জ করা। আমরা নিচু যে জলাভূমিগুলো আছে, পৃথিবীর সারফেস ওয়াটার, যে বৃষ্টির জলটাকে আমরা যদি কোনোভাবে ওই নিচু জলায় পাঠিয়ে দিতে পারি, তাহলে আস্তে আস্তে সেটা পাতালে যাবে। আমরা যদি আমাদের এই বড় বড় ছাদগুলো থেকে যে জলটা নেমে আসছে সেই জলটাকে যদি ছোট গর্ত করে একটা পুরোনো কুয়োগুলোকে ব্যবহার করে পাঠিয়ে
হয় তাহলে এইভাবে ব্যাপারটা বিচার্য সেগুলো তোমরা কিন্তু জানো। আমি তোমাদের জন্য এবং আমাদের জন্য আমি একটি দুটি কথা বলবো। আমি তোমাদের জানা কথাগুলো বলবো, কিছু বলবো, আর দুটো কথা বলবো সে দুটো নতুন কিছু নয়। সেটা হচ্ছে যে তোমরা যখন রাস্তা দিয়ে যাও তখন তোমরা কিন্তু দেখতে পাও যে রাস্তার যে ট্যাপ কলগুলো আছে সেই ট্যাপ কলগুলো থেকে তোমরা দেখতে পাও যে ট্যাপ কলের মুখ নেই, বা মুখ থাকলেও ট্যাপ কলটা বন্ধ নেই, ফলে ট্যাপ কল থেকে প্রচুর জল পড়ে যাচ্ছে। সেই জল পড়াটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে সরকারি উদ্যোগে ট্যাপ কলটা তৈরি হয়েছে আমাদের সুবিধার জন্য। এবার সরকারের লোক সবসময় ট্যাপ কলের কাছে উপস্থিত নেই, তাহলে ট্যাপ কলটা বন্ধ আমাদেরই করতে হবে, না হলে ট্যাপ কলের জলটা অপচয় হয়ে নষ্ট হবে। দ্বিতীয় নম্বর, তোমরা ধরো, তোমরা বলছি না, আমি আমাকেও বলছি, আমরা যখন দাঁত মাজি, ব্রাশ করি, অনেক সময় দেখা যায় যে কলটা, বেসিনের কলটা খুলে দিয়ে আমরা দাঁত মেজে যাচ্ছি। এইটাও যদি আমরা বন্ধ করতে পারি যে যখন শুধু মুখ কুলকুচু করব তখনই ট্যাপটা খুলে জল নেব, আবার যখন কুলকুচু করব, কুলকুচু করতে গিয়ে যে 3-4 সেকেন্ড কুলকুচু করি সেই সময়টাও যদি আমরা ট্যাপটা বন্ধ রাখি। আমি এতটাই মাইক্রো লেভেলে বলছি, এতটাই ছোট মাপের বলছি যে যখন কুলকুচু করবো 3-4 সেকেন্ড ওই সময়টাও আমরা ট্যাপটা যদি বন্ধ রাখি। আবার একই কথা, যে জলটা ইউজ করলাম, ব্যবহার করলাম, সেই জলটাকেও আমরা যদি বালতিতে ধরে, আমি যদি বাড়ির পেছন দিকে যে একটু গর্ত আছে সেই গর্তে যদি পাঠাতে পারি, আমি এগুলো কথাগুলো শুনে একটু আইডিয়ালিস্টিক মনে হচ্ছে, কথাগুলো শুনে মনে হচ্ছে এটা বুঝি সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব। কারণ কি, আমি তোমাদের মতো একটি মেয়ের কথা বলে শেষ করব। গ্রেটা থুনবার্গ নামে একটি মেয়ে, এখন মেয়েটির বয়স 18 হয়েছে। 2 বছর আগে গ্রেটা থুনবার্গকে দেখা যাচ্ছে প্রতি শুক্রবার মেয়েটি স্কুলে আসছে না। সে তখন 10ম শ্রেণীর ছাত্রী। গ্রেটা থুনবার্গ স্কুলে আসছে না, তারপর খোঁজ করে দেখা গেল মেয়েটি আসছে না কেন। তারপর খোঁজ করে দেখা গেল প্রত্যেক শুক্রবার মেয়েটি স্কুলে না এসে সুইস পার্লামেন্টের কাছে সামনে গিয়ে ধর্ণা দেয়, আর একটা প্ল্যাকার্ড নিয়ে, একাধিক প্ল্যাকার্ড নিয়ে বলে যে পরিবেশের যে দূষণ হচ্ছে, পরিবেশের যে জল সংকট দেখা দিচ্ছে, আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, সেটাকে রোধ করার জন্য সরকার পদক্ষেপ নিন। আমি এই জায়গাটা বলছি যে আমার সেই 16 বছরের মেয়েটি আমাদের কাছে প্রেরণা, 16 বছরের মেয়েটি আমাদের কাছে উৎসাহ দিয়েছে, আমাদেরকে উৎসাহ দিয়েছে যে ছোট মেয়েটি, অতি নগণ্য একটি মেয়ে, সেও কিন্তু আমাদেরকে পথ দেখাতে পারে, সারা বিশ্বের পথ দেখিয়েছে, আমরা বড়রা উৎসাহিত করেছি। সেই জায়গাটা বলছি যে পরিবেশ রক্ষার জন্য, জল সংকট দূর করার জন্য, উত্তাপ বৃদ্ধির জন্য যে পদ্ধতিগুলো আছে, তোমাদের মাস্টারমশাইরা খুবই ভালো প্রজেক্ট নিচ্ছেন, সেগুলো একটু জেনে আমি বলছি যে আমাদেরকে একটু অ্যাক্টিভ হয়ে সেগুলো করতেই হবে। আর এর আগেও আমি শোভানগর স্কুলে এসেছি, শোভানগর স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ছাত্রছাত্রীরা যেভাবে তৈরি হয়েছে, তোমাদের প্রত্যেকের চোখে অসীম সাহস আছে, প্রত্যেকের মনে দৃঢ় প্রত্যয় আছে, তোমরা প্রত্যেকেই সফল হবে এই কামনা করি। নবহরিয়া স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ভালোবাসা জানাই, কামনা করি তোমরা অনেক বড় হবে, সফল হবে। ধন্যবাদ। এবারে আমি আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক ডক্টর দেবাশিস স্যারকে সামনে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্নেহের ছাত্রছাত্রীরা, মঞ্চে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক ও নগরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুনীলবাবু, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে
আজকে 22শে মার্চ যে দিনটা আমরা এখানে পালন করছি বিশ্ব জল দিবস, তো এই দিনটির তাৎপর্য মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সুনীল বাবু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমরা জানলাম, অনেক কিছুই শুনলাম এবং সমৃদ্ধ হলাম। আর যে সমস্ত কথাগুলো সুনীল দা বললেন সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবে সবাই, তাহলে পরে আমাদের যে আগামী দিনের যে জল সংকট, সেই জল সংকট থেকে আমরা হয়তো কিছুটা পরিত্রাণ পাবো। এবং এটা কিন্তু একক ব্যাপার নয়, এটা একটা সামগ্রিক ব্যাপার, এটা একটা আন্দোলনের মতো ছড়িয়ে দিতে হবে। কারণ জল কিন্তু ল্যাবে তৈরি করা যায়, কিন্তু সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। সেই জল দিয়ে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন যে চাহিদা সেটা কিন্তু মেটাতে পারবো না। আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি বেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত প্রতি মুহূর্তে জলের দরকার হয়। এই যে বিপুল পরিমাণ জলের প্রয়োজন, সেই প্রয়োজনটা যদি আমাদেরকে মেটাতে হয় তাহলে জলের অপচয় বন্ধ করতেই হবে এবং জলের সংরক্ষণ আমাদের করতেই হবে। আমি আর বিশেষ কিছু বলছি না, কারণ আরো অনেকের বলার আছে ছাত্রদের। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এবারে আমি আজকের আমাদের এই অনুষ্ঠানটি মঞ্চতে ফিরে আসছি। আজকে আমাদের যে সেমিনারটা আমরা এখানে অনুষ্ঠিত করছি, সেই সেমিনারটার নাম কিন্তু হচ্ছে ওয়াটার টক বা জলকথা। এখানে আমরা জল সম্পর্কিত নানান বিষয়ে আলোচনা করব। এই বিষয়গুলোর মধ্যে অন্যতম এবং সর্বপ্রথম বিষয়টি হলো জল সম্পদের ধারণা, বিভিন্ন প্রকার জলের বন্টন, পাশাপাশি আমরা জল সম্পদ সংরক্ষণ কেন করব এবং তার পরবর্তীতে হচ্ছে এই সংরক্ষণ করব তো কিভাবে করে ফেলব। তো প্রথমেই আমি ইবতেশাম রহমান তোমাদের সকলের সামনে জল সম্পদ সংরক্ষণের ধারণার সম্পর্কে কিছুটা দৃষ্টি আলোকপাত করার চেষ্টা করছি। ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি জলই হলো জীবন, জল ছাড়া প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। পাশাপাশি এও জানি সৌরজগতের সব গ্রহের মধ্যে বিজ্ঞানীরা একমাত্র আমাদের পৃথিবীতেই জলের অস্তিত্ব পেয়েছে। জলকে আমরা সম্পদ বলি, কিন্তু জলকে আমরা সম্পদ বলি তো কেন বলি? আসলে বর্তমান বিশ্বে মানুষ নিজেকে সর্বশক্তিমান জীব বলে মনে করে। সম্পদ হলো তার কাছে এমন একটি বস্তু যার অভাবে তার অস্তিত্ব সংকটাপন্ন। পাশাপাশি জলকেও আমরা সম্পদ বলে থাকি, তার কারণ হচ্ছে জল ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না। পানীয় জল যা আমরা গ্রহণ করি তা কিন্তু হলো মিষ্টি জল বা স্বাদে জল। পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, কথাটি সত্য, কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, 3 ভাগ জল থাকলেও জল সম্পদের সংকট কেন হয়? তার উত্তর হচ্ছে পৃথিবীতে মোট জলের পরিমাণ 1386 নিযুত ঘনকিলোমিটার ধরা হলেও এর প্রায় এই আবার 2.5% জলটার 68.9% জলে কিন্তু হিমবাহ আকারে সুমেরু, কুমেরু বা বিভিন্ন পার্বত্য অঞ্চলে বরফ আকারে সঞ্চিত আছে। যে 0.3% জল পাওয়া যায় সেটা ভূপৃষ্ঠে বিভিন্ন নদ নদী, জলাশয়, হ্রদ ইত্যাদি পেয়ে থাকে। বাকি প্রায় 1% জল যেটা সেটা ভূপৃষ্ঠে পাওয়া যায় এবং সেটাকে আমরা ব্যবহার করি। কিন্তু বর্তমান যুগে আধুনিকতা বৃদ্ধির সাথে সাথে জলের এই প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যবহার ক্রমাগত হারে বৃদ্ধি পেয়েছে। গৃহস্থালী থেকে শুরু করে বিভিন্ন বড় কারখানা সবেতেই জলের দরকার। এমনকি একটা অবিশ্বাস্য ঘটনা এসেছে, আমার হাতে যে কলমটা আছে, এই একটি কলম তৈরি করতে 13 গ্যালন জল অর্থাৎ প্রায় 49.205 লিটার জলের দরকার হয়। কিন্তু এভাবে ব্যবহার করতে গেলে এই যে একটা কলম আছে, এই কলমটা কিন্তু ব্যবহারের অতি ব্যবহারযোগ্য এবং এটা ব্যবহার ছাড়া আমরা থাকতে পারবো না। তাহলে কি আমরা ব্যবহার করাটা বন্ধ করে দেবো? তা কিন্তু নয়, ব্যবহার করবো কিন্তু জলের অপচয় বন্ধ করবো। এখনো পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ গ্রহণ না করে জলের অপচয় করছি। কিন্তু জল অপচয় করলেই যে জল সংকট হয় তাও না। মানুষের নিত্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং ক্রমাগত বেড়ে চলেছে। এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে পরিমাণ জল বরফ আকারে কুমেরু, সুমেরু বিভিন্ন অঞ্চলে সঞ্চিত আছে সেগুলো গলতে থেকে সমুদ্রের নোনা জলের সাথে মিশছে এবং
ব্যবহারের প্রয়োজনে ভূগর্ভ থেকে জল তোলা সহজ হলেও ভূগর্ভে পাঠানো কিন্তু ততটা সহজ নয়। এরকমই একটি প্রত্যক্ষ উদাহরণের সাক্ষী আমরা। তামিলনাড়ুতে জল সংকট দেখা দেয়, সেখানে ভূগর্ভের জল সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়। 2019 সালে কেরালা থেকে ট্রেনে করে 400 টাকা প্রতি লিটার মূল্যে জল কিনে আনানো হয়। যদিও তামিলনাড়ু সরকার 2001 সালে বৃষ্টির জল সংরক্ষণের জন্য প্রত্যক্ষভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি শহরের পঞ্চায়েত এলাকার 23.92 লক্ষ বাড়ির মধ্যে 22.94 লক্ষ বাড়িকে দৃঢ় সংকল্পিত করে বৃষ্টির জল সংরক্ষণের ভূমিকাটা পালন করেন। তামিলনাড়ুর জনগণ এখন এই ব্যাপারে তৎপর। তারা বুঝে আছে কেমনভাবে এই জল সংকটে মুখোমুখি হতে হয়, কিন্তু আমরা এখন এই ব্যাপারে সচেতন না। আমরা যদি শীঘ্রই এই জল সম্পদ সংরক্ষণের ব্যবহারের গুরুত্ব বুঝে উঠতে না পারি, তাহলে কিন্তু তামিলনাড়ুর পরে এই জল সংকট দেখা দেবে আমাদের নিজস্ব অঞ্চলে, এবং তার ফলস্বরূপ আমরা পাবো শ্মশানে পরিণত এক ভূখণ্ড। কারণ জল শুধু আমাদের একারই করবে না, পুরোবে সমগ্র পৃথিবী। এই বলে আমি নিজের জল সম্পদের ধারণাটাকে শেষ করছি। কিন্তু এই জল সম্পদের ধারণা জিনিসটাকে স্বল্প কথার মাধ্যমে যদিও ব্যক্ত করা সম্ভব না, তবুও আমাদের এই আলোচনা সভাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরবর্তী বিষয়টিকে এগিয়ে যেতে হবে। এবারে আমি আমাদের পরবর্তী আলোচ্য বিষয় জল সম্পদ সংরক্ষণ এবং এর গুরুত্ব তুলে ধরার জন্য অনুরোধ করব কানিজ ফাতেমাকে, যে 10ম শ্রেণীর ছাত্রী। সচেতনতা বাড়ানো উচিত, যাতে পরবর্তী প্রজন্ম জলের ব্যবহার করতে পারে। তাই আমাদের বিদ্যালয়ে জল সংরক্ষণের বিভিন্ন প্রকল্প শুরু হয়েছে। আমাদের মনে রাখা উচিত, সেভ ওয়াটার অ্যান্ড ইট উইল সেভ ইউর লাইফ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই নিজের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের জ্ঞানকে পুনরায় জাগ্রত করে তুলেছে। এর পরবর্তী বক্তা 10ম শ্রেণীর আদিলকে আমি অনুরোধ করব সামনে আসার জন্য। সে আমাদের সামনে তুলে ধরবে ভূমিহীন নদী পরিকল্পনা ও তার উদ্দেশ্য সম্পর্কে। आज 22 मार्च विश्व जल दिवस আমাদের বিদ্যালয়ে এই বিশ্ব জল দিবস অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিশ্ব জল দিবস অনুষ্ঠানে আমি নিজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। আমার নাম আমিনুল আনসারি, আমি 10ম শ্রেণীর ছাত্র। আমার আলোচ্য বিষয় হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা। উপবিষয় হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা কি, বহুমুখী নদী পরিকল্পনা ও অঞ্চল সংরক্ষণ। বহুমুখী কি হলো? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য সমূহ। প্রথমে আমরা জেনে নিব বহুমুখী নদী পরিকল্পনা কি। যে পরিকল্পনার সহযোগিতায় কোনো নদীতে বাঁধ নির্মাণ করে সেই নদী অববাহিকা অঞ্চলে অধিবাসীদের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে যখন নদীর প্রবাহকে বহুমুখী প্রকল্পে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। এবার আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিব বহুমুখী নদী পরিকল্পনা কি। দেশের বহুমুখী নদী পরিকল্পনার একটি ভিডিও। তারপরে আমরা জানবো যে আমাদের স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকা পরিকল্পনা বা সংক্ষেপে ডিভিসি, যে দামোদর নদ বাংলার দুঃখ বলে পরিচিত ছিল, তা সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুখে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ সমস্যাকে সম্পদে পরিণত করা গেছে। 1948 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির অনুকরণে ডিভিসি গঠন করা হয়। 1955 সালে এর প্রচুর কাজ সম্পূর্ণ হয়। এবার আমরা জানবো
যে এই বন্যার জল বিশাল ক্ষয়ক্ষতি করত। বন্যার ফলে প্রাণী এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হতো বলে একে দুঃখের নয় বা বাংলার দুঃখ বলা হয়। ইংরাজিতে একে সরো অফ বেঙ্গল বলা হয়। বন্যা নিয়ন্ত্রণের জন্য 1943 সালে একটি অনুসন্ধান কমিটি গঠিত হয়, যার অন্যতম সদস্য ছিলেন ডক্টর মেঘনাদ সাহা। এই কমিটির সুপারিশ ছিল যুক্তরাষ্ট্রে অবস্থিত টেনেসি নদী উপত্যকা পরিকল্পনার মতো দামোদর নদীর উপর একটি পরিকল্পনা, যা দামোদর উপত্যকা পরিকল্পনা নামে পরিচিত। একে সংক্ষেপে ডিভিসিও বলা হয়। এই প্রস্তাব 1948 সালে পার্লামেন্টে অনুমোদিত হয়। এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে দামোদর উপত্যকা পরিকল্পনা গ্রহণে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার হার্ডউইনের অবদান, যিনি দামোদর উপত্যকা প্রকল্পের যথাযথ রূপ দিতে এবং এই প্রকল্প গ্রহণে সাহায্য করেছিলেন। প্রকল্পের অধীনে ছিল দামোদর নদ এবং এর 3টি উপনদী, যেমন বরাকর, কোনা এবং উদাহরণ। এই প্রকল্পের অন্তর্গত নদ নদীর উপর মোট 8টি বাঁধ হওয়ার কথা হয়েছিল। দামোদর নদীর উপর আয়ার বাঁধ, বার্মা বাঁধ এবং পাঞ্চেত পাহাড়ে পাঞ্চেত বাঁধ। বরাকর নদীর উপর তিলাইয়া, মাইথন এবং বেলবাহারি। বোকারো নদীর উপর বোকারোতে বাঁধ নির্মাণ করার কথা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই সময় তিলাইয়া, কোনা এবং মাইথন ও পাঞ্চেত বাঁধ নির্মাণ করা হয়। সেই সঙ্গে বাঁধ তৈরি করা হয়েছিল দুর্গাপুর এবং তেমুঘাটে। এগুলো সবই সেচ বাঁধ। এই বাঁধ দেওয়ার ফলে 4 লক্ষ কিউসেক জল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে আরও 2-4 কথা বলা প্রয়োজন যে বিহার সরকার মাইথন এবং পাঞ্চেত বাঁধের জলাধারের জন্য প্রয়োজনীয় ভূমি সম্পূর্ণভাবে গ্রহণ করতে না পারায় মাইথন ও পাঞ্চেত বাঁধের বন্যা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রায় 33% কমে গিয়েছে। এর ফলও হয়েছিল ভয়াবহ। নিম্ন দামোদর উপত্যকায় অবস্থিত বিশেষ করে হুগলি জেলার আরামবাগ, খানাকুল সহ হাওড়া জেলার দক্ষিণ অঞ্চলে বন্যার প্রকোপ অনেক বেড়ে গিয়েছিল। দুর্গাপুর ব্যারেজ দামোদর ভ্যালি প্রজেক্টের অন্তর্গত তৈরি একটি কংক্রিটের বাঁধ। বাঁধটি রানীগঞ্জ থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি সেচ বাঁধ। দুর্গাপুর ব্যারেজটি লম্বায় প্রায় 381 মিটার এবং 12 মিটার উঁচু। এই ব্যারেজে জল আসে কোনার, তিলাইয়া, মাইথন এবং পাঞ্চেত হিল ড্যাম থেকে। বেশিরভাগ জল সরবরাহ হয় মাইথন ও পাঞ্চেত হিল ড্যাম থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে যথা বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং হাওড়া জেলার উপর দিয়ে সেচের জল টানা হয়। খালের মাধ্যমে এই জল আসে বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গের এই 4টি জেলার প্রায় 5000 বর্গ কিলোমিটার অঞ্চল এই সেচের আওতায় পড়ে। পশ্চিমবঙ্গের বর্ধমান এবং হুগলি জেলার প্রায় 4 লক্ষ হেক্টর জমিতে সেচ কার্য করা হয় এই খালের জলের মাধ্যমে। এটি দামোদরের বামহাতি খাল। দুর্গাপুর ব্যারেজের জলকে খালের মাধ্যমে বন্ধুর প্রকৃতি সম্পন্ন বিহারে সেচের জন্য সমভূমি এলাকার মতো ব্যবহার করা যায় না। দামোদরের এই বামহাতি খাল নৌ বহনযোগ্য এবং সেচের জন্য ব্যবহৃত হয়। খালটি কলকাতার সঙ্গে দামোদর উপত্যকার কয়লাখনি অঞ্চলের যোগাযোগ রক্ষা করে চলেছে। খালটির দৈর্ঘ্য 137 কিলোমিটার এবং বছরে প্রায় 20 টনের ওপর মালপত্র বহন করতে সক্ষম। সুতরাং এই খালের সাহায্যে পরিবহন ব্যবস্থার কাজ সম্পন্ন করা হয়ে থাকে। এবার জেনে নিব বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য সমূহ। নাম্বার 1, জলসেচ। বন্যার সময় বাড়তি জলকে বাঁধের পিছনে নির্মিত জলাধার থেকে খাল কেটে সংলগ্ন কৃষি জমিতে সারা বছর জলসেচের ব্যবস্থা করা। নাম্বার 2, জলবিদ্যুৎ উৎপাদন। উৎপাদনের বিকল্প হল পরিবেশ বান্ধব ও অফুরন্ত সম্পদ জলবিদ্যুৎ। বাঁধের মাধ্যমে কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা। উদ্দেশ্য নম্বর 3, বন্যা নিয়ন্ত্রণ। বন্যা নিয়ন্ত্রণ বহুমুখী নদী পরিকল্পনার একটি অন্যতম উদ্দেশ্য। বর্ষার অতিরিক্ত জল জলাধার ও খালের মধ্যে সঞ্চয় করে রেখে নদী উপত্যকার বন্যা নিয়ন্ত্রণ করা। নম্বর 4, মৎস্য চাষ। নির্মিত জলাধারে পার্শ্ববর্তী গরু মানুষের জীবিকা হিসাবে মৎস্য চাষ ব্যবস্থা গড়ে ওঠে। ফলে মাছ চাষ করে যেমন বহু মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়, তেমনি মাছের যোগান ও বৃদ্ধি করা সম্ভব করে। নম্বর 5, পরিবহন। পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটানো, অর্থাৎ নদী ও খাল পথকে পরিবহন কাজে ব্যবহার করা। নম্বর 6, জল সরবরাহ। শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ করা ও জলাশয়ের জল পরিশোধন করে পানীয় জল সরবরাহ করা। নম্বর 7, ভূমিক্ষয় রোধ। জলাধার ও খালের পাড়ে বৃক্ষরোপণ করে ভূমিক্ষয় নিবারণের ব্যবস্থা করা। নম্বর বিনোদন। জলাধারগুলোর সৌন্দর্যায়নের মাধ্যমে অঞ্চলটিকে পর্যটন কেন্দ্র
কেন্দ্ররূপে গড়ে তোলা যায়। ফলস্বরূপ স্থানীয় বহু মানুষের রুজি রুটির ব্যবস্থা করা সম্ভব হয়। সেতু বাঁধগুলিকে সেতু হিসেবে কাজে লাগানো যাবে। রোগ নিয়ন্ত্রণ জল তথা পরিবেশ দূষণ প্রতিকার করা হয় বলে নানা জল বাহিত রোগের প্রকোপ নিয়ন্ত্রণ হয়। তারপরে পর্যটন কেন্দ্র স্থাপন জলাশয়গুলি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে, তাই এই সমস্ত অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। সর্বোপরি বহুমুখী নদী পরিকল্পনা দ্বারা এইভাবে জল সম্পদ সংরক্ষণের সঙ্গে সঙ্গে একাধিক উদ্দেশ্য পূরণ সম্ভব হয়। এখানে আমি নিজের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। শীতের গ্লোবাল বক্তব্যের মাধ্যমে আমাদের বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে নানা জ্ঞান দিয়ে যাবে। এরপরে লিখে নিব জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের কাছে বলার দশম শ্রেণীর বিভাগ। আজ বিশ্ব জলাভূমি দিবস। আমি বিভাগীয় দশম শ্রেণীর ছাত্র। জলাভূমি সংরক্ষণের বিষয় নিয়ে আলোচনা করব। জল সংরক্ষণের একটি উপায় জলাভূমি সংরক্ষণ। কিন্তু আমরা জলাভূমি সংরক্ষণ না করে করছি জলাভূমি ভবিষ্যৎ। কিছুদিন আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীদের দ্বারা জানা গেছে যে 2011 সালের মধ্যে প্রায় 50 থেকে 60 বর্গকিমি অঞ্চল জলাভূমি প্রভাবিত হতে পারে। এইভাবে ধীরে ধীরে কমছে জলাভূমি সৃষ্টি হচ্ছে বর্তমান আর ফলে এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন আমাদের উপকূলের ক্ষয়জল এবং উচ্চ খাদ্য ভিত্তিতে আমাদের জল কৃত্রিম জল বর্ষার জল সংরক্ষণ করার জন্য ধীরে ধীরে জায়গা কমছে, মাটির নিচে জলের স্তর বহু করে নামছে নিচের দিকে। এইভাবে জলাভূমি যদি কমতে থাকে তাহলে পরবর্তীতে কতটা যে ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। জলাভূমি পাখি বলা এবং পরিবেশের ভারসাম্য ক্ষেত্রে পরিবেশের রক্ষা ক্ষেত্রে জলাভূমির প্রয়োজনটা অধিকাংশ মানুষের কাছে সম্পূর্ণ পরিষ্কার নয়। তাই অনেকের ধারণা যে জলাভূমি মানে রোগ জীবাণু স্থাপন করা, আর অনেকের ধারণা যে জলাভূমি মানে আমাদের জলাভূমি অনেক বেশি অপকার করে। কিন্তু পরিবেশের বিজ্ঞানীরা এই কথা বলছে না। পরিবেশের হচ্ছে যে জলাভূমি আমাদের একমাত্র পথ যার মাধ্যমে আমরা ভূমি জল উচ্চাস করতে পারবো। কারণ হচ্ছে আমরা যে বঙ্গের রাস্তাঘাট শহর পাকা বাড়ি তৈরি করছি তার মাধ্যমে জল মাটির উপরে একটা আচ্ছন্ন তৈরি হচ্ছে, যাকে ভেদ করে কোনো মতে জল ভূমস্তরে পৌঁছতে পারছি না। এর ফলে ভূমস্তরে জল ধীরে ধীরে কমছে। আমরা কিন্তু ভূমস্তরের জল বের করা পাচ্ছি না। আমরা ওইভাবেই ভূমস্তর থেকে জল কমে হচ্ছে, কিন্তু আমরা যে ভূমস্তরে জল কমতেছি না এর ফলে একদিন ভূমস্তরে জল শেষ হয়ে যাবে। এর ফলে সৃষ্টি হবে ভয়ঙ্কর ব্যবস্থা। এই ব্যবস্থা থেকে বাস্তবে আমাদের জলাভূমি সংরক্ষণ করতে হবে। যদি ব্যক্তিভাবে আমাদের জলাভূমি সৃষ্টি করতে হবে। জলাভূমি হলো এমন এক পথ যার মাধ্যমে আমরা ভূমি জল করতে পারবো। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ, বৃষ্টি জল সংরক্ষণ, জলে অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং উপকূলের ক্ষয়রোধ, খাদ্য অঞ্চলে বর্জ্য পদার্থ পরিশোধন এবং পাখি এবং ওইটাই পাখি আবাস স্থল হিসেবে জলাভূমি ভূমিকা পালন করে। এছাড়া অর্থনৈতিক দিক থেকেও জলাভূমি ভূমিকা কিন্তু অতি জলাভূমি ভূমিকা পালন করে। যেমন কলকাতায় জানা যাচ্ছে যে কলকাতা
জলভূমি থেকে প্রতি বছরে প্রায় 28,000 লক্ষ টন ধান এবং 69,000 কুইন্টাল মাছ এবং 7.3 লক্ষ টন সবজি উৎপন্ন হয়। এর বার্ষিক আয় প্রায় 8 লক্ষ কোটি টাকার মতো হয়। এ তো গেল শুধু কলকাতা থেকে আয় হবে, কিন্তু আমরা যদি দেখি বিশ্বের বিভিন্ন জলভূমি থেকে আয় হবে তা আশ্চর্যজনক। তাই প্রতি হেক্টরে প্রায় 15,000 কোটি টাকার মতো। কিন্তু বিজ্ঞানী দ্বারা জানা গেছে যে আমাদের জলাভূমি প্রায় প্রতি বছরে প্রায় 0.83 টন কার্বন নিজের মধ্যে শোষণ করে রাখতে পারে, যা জাহাজ এবং এরোপ্লেন থেকে বেশি। এর মাধ্যমে আমরা দেখছি যে জলাভূমি আমাদের উপকারের চেয়ে অপকার অনেক বেশি করতে হয়, কিন্তু জলাভূমি করছে অপকার অনেক বেশি করছে। কিন্তু আমরা জলাভূমি ধ্বংস করছি, এভাবে আবর্জনা ছাই মাটি দিয়ে আমরা জলাভূমি ভরাট করে দিচ্ছি। বিভিন্ন কারণে আমাদের দেশে জলাভূমি ধীরে ধীরে ধ্বংস ব্যবস্থায় সময়ের সাথে সাথে গ্রাম শহরে বড় বড় বিল্ডিং কমপ্লেক্স, হোটেল, কারখানা, অপরিকল্পিত নগরায়ন ইত্যাদি কারণে জলাভূমি ধ্বংস হচ্ছে। এই জলযুক্ত বিভিন্ন আমাদের প্রায় 63% জলাভূমি ধ্বংস হচ্ছে। জলাভূমি আমাদের অমূল্য সম্পদ, মহামূল্য সম্পদ। জলাভূমি এভাবে আমাদের ধ্বংস হয়ে যায়, তার অনেক অসুবিধা করতে হবে। আমরা যে আজ খবর দিচ্ছি যে জলাভূমি আমরা কোনোদিন ধ্বংস করবো না, এবং যদি কাউকে দেখি জলাভূমি নষ্ট বা ধ্বংস করতে, তাহলে তাকে বোঝাতে হবে যে বিশ্বে আমাদের জলাভূমি কতটা গুরুত্ব। এগুলো আমি আমার আর লাস্টে আমি একটা ছোট স্লোগান বলছি যে জল আমাদের কোনোভাবেই জল অবহেলা করা যাবে না, কারণ জল আমাদের প্রয়োজন সকলে নিজেই বেলায়। এবার আমি দুটি ভাগে ছড়িয়ে থাকি সেই সমস্ত বিজ্ঞানটা। জল যদি আকাশ থেকে পড়ে তবে তা বৃষ্টি, জল যদি আকাশের থেকে ওঠে তবে তা বাষ্প, যদি জমি গিয়ে পড়ে তবে শিলাবৃষ্টি, যদি পড়ে গিয়ে জমে তবে তা বরফ। ফুলের ওপর থেকে জল পাওয়া গেলে তা শিশির, ফুলের থেকে পাওয়া গেলে তা আতর, যদি এক জায়গায় জমা হয়ে থাকে তবে তা পুকুর, যদি বইতে থাকে তবে তা নদী, যদি সীমার মধ্যে থাকে তবে তা জীবন, যদি সীমাকে লঙ্ঘন করে তবে তা প্রলয়, যদি চোখ দিয়ে বের হয় তবে তা পশু এবং শরীর দিয়ে বের হয় তা খাবার, যদি ঈশ্বর বা ভগবানের পদস্পর্শ করা হয় তবে তা চরণানন্দ। এই বিভিন্নভাবে আমরা যে জলকে চিনে থাকি, তো জলের একটা বিশাল উৎস হলো বৃষ্টি জল। এই বৃষ্টি জল সম্পর্কে আমাদের ধারণা দিতে চলে আসছে নবম শ্রেণীর আনবার, তাকে সামনে আসার জন্য অনুরোধ করব। সম্মানীয় শিক্ষক মহাশয়, আজ 22শে মার্চ বিশ্ব জল দিবস। আমার নাম আকবর হাসান, আমি একজন নবম শ্রেণীর ছাত্র। এক পুরুষের গর্ভধান আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু না। সেরকমটা আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন জল পাবে না। আজ আমি এই বিশ্ব জল দিবসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ্টি জল সংরক্ষণ এবং এর প্রয়োজনীয়তা। জল একটি প্রাকৃতিক সম্পদ, এর সরবরাহ প্রকৃতি গানের উপর নির্ভরশীল, কিন্তু প্রাকৃতিক জলের যোগান নির্দিষ্ট। বৃষ্টির জলকে সুরক্ষিত রেখে পরে তাকে কার্যকরভাবে পুনর্ব্যবহার করলে তাকে বৃষ্টির জল সংরক্ষণ বা ব্যবহার ভাবে বলে। এখন প্রশ্ন উঠতেই পারে, আমরা কেন বৃষ্টির জল সংরক্ষণ করতে? বর্তমানে ভালো মানের জল পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। বৃষ্টির
জল পরিশুদ্ধ এবং গুণগত মান সম্পন্ন, অথচ আমরা এই জল অবাধে নষ্ট করি। বৃষ্টির জলের প্রয়োজনীয়তা, এর সাহায্যে গ্রীষ্মকালীন বা শুষ্ক ঋতুতে জলের সমস্যা লাঘব হয়। বৃষ্টির জল হল পরিবেশ বান্ধব, পরিবেশ সংরক্ষণ বা বাস্তুতন্ত্র রক্ষার প্রকৃতির জল ভান্ডার সবই রাখা প্রয়োজন। শুধু প্রকল্প গম্ভীর নয়, জলের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। সেক্ষেত্রে বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে পরিবেশ বা বাস্তুতন্ত্র ভারসাম্য বজায় রাখা যেতে পারে। বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা, ভূগর্ভস্থ জল বা কর্পোরেশনের জল ছাড়াও একটি জলের আরো একটি উৎস। যেখানে অন্য কোনো ধরনের জলের উৎস নেই, সেখানে নানা কাজে এই বৃষ্টির জল ব্যবহার করা যেতে পারে। উচ্চ গুণগত মানের এই বৃষ্টির জল এটি পরিশুদ্ধ এবং এই জলে কোনো পদার্থ মিশে নেই। জল সরবরাহের খরচের আশ্রয়, বিভিন্ন কৃষিকাজের উন্নতি, শুষ্ক ঋতুতে বা অসময়ে এই বৃষ্টির জলের দোকান। বৃষ্টির জল সংরক্ষণের দুটো পদ্ধতি আমরা আলোচনা করে নেব। প্রথমত বাড়ির ছাদে বৃষ্টির জল সংরক্ষণ এবং দ্বিতীয়ত কৃষিতে বৃষ্টির জল সংরক্ষণ। ছাদে বৃষ্টির জল সংরক্ষণ হল তার ব্যবহারের পদ্ধতি। যেসব অঞ্চলে, বিশেষত শহর অঞ্চলে মাটিতে জল ধারণ ক্ষমতা নেই বা খুবই কম, সেসব অঞ্চলে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ছাদে বৃষ্টির জল ধরে রেখে তা ভূগর্ভস্থ জলে প্রবেশ করে ভূগর্ভে সঞ্চালিত করা সম্ভব। শহরাঞ্চলে এইভাবে বৃষ্টির জল সংরক্ষণ করলে রাস্তাঘাটে জল জমার সমস্যা লাঘব হবে। পরে বৃহত্তর প্রয়োজনে এবং এই সংরক্ষিত জলকে পরিশুদ্ধ করে পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই বৃষ্টির জলে জামা কাপড় পরিষ্কার করলে তা সাধারণ জলের থেকে বিশ্ববিদ্যালয় রাখবে। এই পদ্ধতিতে আমরা যদি জল সংরক্ষণ করি তাহলে কিছুটা পরিমাণ হলেও জলের সমস্যা দূর হবে। কৃষিক্ষেত্রে জল সংরক্ষণ এবং কিভাবে সংরক্ষণ করবেন তার ক্ষেত্রে আমি বলছি। কৃষিক্ষেত্রে ছোট পুকুর বা জলাশয় তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করে তা পুনরায় কৃষিকাজে ব্যবহার করা যেতে পারে। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই পদ্ধতি উপযোগী। এই পদ্ধতিতে ছোট জলাশয়গুলিতে জল ধরে রেখে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৃষিকাজ করা সম্ভব। পাশাপাশি ভূমণ্ডল স্তর বৃদ্ধি পাবে। এছাড়াও ওই জলাশয়গুলিতে মাছ চাষ করে তা আর্থিক লাভবান করা সম্ভব। বৃষ্টির জল সংরক্ষণ অনুসারে তিনটি অঞ্চল গুরুত্বপূর্ণ। প্রথমত উত্তর পশ্চিম অঞ্চল, যেমন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর পশ্চিম প্রদেশ। পশ্চিমাঞ্চল রাজস্থান, গুজরাট এবং উপকূলীয় অঞ্চল কর্ণাটক, তেলেঙ্গানা ও তামিলনাড়ু। জলের উৎসগুলিকে সংরক্ষণের মাধ্যমে বৃষ্টির জল ধরে কৃষি ক্ষেত্রে সেচের কাজে ব্যবহার করা উদ্দেশ্যে বা ব্যবহার করার উদ্দেশ্যে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার জল পুনর্ব্যবহার প্রকল্প শুরু করে। যার মূল কারণ হল যে কোনো উপায়ে বৃষ্টির জল সংরক্ষণ করা এবং তার ব্যবহারের ব্যবস্থা করা। এই জন্য প্রতিটি বড়কে টাকা বরাদ্দের ব্যবস্থা করা হয়। আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এদিকে মডেল পদ্ধতি শুরু করে দিতে চায়। ধন্যবাদ সবাইকে। এবারে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে সরস্বতী কবিতা আরেকটা কবি চলে আসছে, নবম শ্রেণীর তিনি, তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। তুই যাচ্ছিস, যা, দরজা লাগিয়ে যাবি। আজ 22 মার্চ বিশ্ব জল দিবস। এই উপলক্ষে আমি একটি কবিতা লিখতে বিশ্ব জল দিবসে বলবো আমরা জল সম্পর্কে কিছু বলবো। জল আমাদের জীবন, জল আমাদের প্রাণ। জল আমরা তাছাড়া প্রতিজ্ঞা করি ভারত পৃথিবীতে অবস্থিত 70% আমাদের সচেতন জলপরি সংরক্ষণ খেলা সচেতন ভূমিজলের কিন্তু জামা কাপড় কাচা স্নান পরিষ্কারের কাজে ভোগের ব্যবহার করছি, কিন্তু অন্য ভোগের কাজে এর গুরুত্ব অনেক বেশি। ঘটনাটা আজীবন মহাভারত বিশ্ব বরফের জল আমরা যে কাজ পাই তাদের ধন্যবাদ।
আজ 22 মার্চ বিশ্ব জল দিবস। আমি কৌশিক বা সৌরভ বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এই জলকথা সেমিনারে অংশগ্রহণ করে নিজেকে সম্পূর্ণ ইতিমধ্যে আমরা জলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পূর্বে বক্তাদের কাছে আলোচনা শুনলাম। এবার জলের বিষয়ে যদি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভ্রমণ। তার আগে খুবই ধর্মের একটি পরীক্ষা করতে যাবে হচ্ছে জল জল করে চলো, জলের কত অবচয়, জল ছাড়া পৃথিবী একদম নির্ভর। সত্যি পৃথিবী জল ছাড়া নির্ভর, পৃথিবী গতিহীন এই জল ছাড়া। আপনার সমস্ত শিক্ষকরা চলে গেছে, অন্তত 4-5 জন পাবেন এখানে। ভৌগোলিক কিংবা সিনেমাতে যে জল সঞ্চিত হয়ে থাকে সেটাই হলো ভৌমজল। সম্পূর্ণরূপে ভৌমজল। ঠিক না। এই ভৌমজলের একটি গুরুত্বপূর্ণ সম্পদ রূপে মানুষের কাছে অনেক চলে আসে। কিন্তু অন্যান্য প্রাকৃতিক সম্পদের মতো এটিও সীমাহীন। অতিরিক্ত ব্যবহার কমিয়ে ও ভৌমজলকে দূষণের হাত থেকে রক্ষার মাধ্যমে ভৌমজলের প্রক্রিয়া সংরক্ষণ সম্ভব। ভৌমজলের নিয়ন্ত্রণ বেশ কিছু বিষয়ের উপরে এই ভৌমজল নিয়ন্ত্রণ করে। সেটি তাদের কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেগুলি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব, শিলা বা মৃত্তিকার সঠিকতা, ভূমিধান, মৃত্তিকার প্রবেশতা, প্রবেশ্য শিলা নিচে অপ্রবেশ্য শিলার উপস্থিতি, বাষ্পীভবনের পরিমাণ, উদ্ভিদের অবস্থান, অদক্ষেপণের প্রকৃতি। ভৌমজলের উৎস আবহাওয়িক জল, এটি হলো ভৌমজলের প্রধান উৎস। বৃষ্টি, প্রধানত বৃষ্টি, তুষার ইত্যাদি জলই হলো এই জল। সহজাত জল আরণিক শিলা সৃষ্টির সময় তৈরি জল, উৎসলঙ্গ জল, অগ্নুৎপদজাত জল, মহাসাগরীয় জল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের ভৌমজল। ভূমাকৃত জল শিলার রূপান্তরিতের সময় তৈরি হয়। ভৌমজলের স্তর দুটি স্তরে বিভক্ত, যথা ফ্রেশ জল স্তর, যে অংশ জল তারা সবসময় সম্পৃক্ত থাকে সেটাই হলো ফ্রেশ জল স্তর। ধাতব জল স্তর ভূপৃষ্ঠ থেকে ফ্রেশ স্তরে জলটি পর্যন্ত যে অঞ্চলে কখনো জল দাঁড়ায় এই অংশ জল সবসময় অভিকর্ষে টানে নিচে যেতে থাকে। ভৌমজলের ব্যবহার একটা সময় ছিল পৃথিবীতে ভৌমজলের ব্যবহারই হতো, কিন্তু বর্তমান সময়ে এই ব্যবহারই সবচেয়ে বেশি। পানের কাজে, জলসেচের কাজে, শিল্পের কাজে, দৈনন্দিন কাজে ইত্যাদি সব কাজে এই ভৌমজলের ব্যবহার বেড়ে চলেছে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব পৃথিবীব্যাপী অতিরিক্ত ভৌমজলের নির্ভরতা দেখে গেছে একাধিক সমস্যা, যেমন ভৌমজলের পতন, টুকু করে কমে যাচ্ছে ভৌমজলের ঠান্ডা, ফলে খুব নলকূপের সাহায্যে সুদূর ভবিষ্যতে জল পাওয়া যাবে না। পানীয় জল সংকট, মানুষের বর্তমান পানীয় জলের প্রধান উৎস হল এই ভৌমজল। ফলে এই জল দ্রুত কমে যাওয়ায় পৃথিবীব্যাপী পানীয় জলের জল সংকট তীব্র আকার ধারণ করেছে। ভূমির অবনমন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে বিভিন্ন স্থানে ভৌমজলের ঠান্ডা কমে যাওয়ায় ভূমিভাগ বসে যাচ্ছে, বাড়ছে ভূমিধসের সম্ভাবনা। সেচের জলের অভাব, ভারতের খুব নলকূপের সাহায্যে ভৌমজলের তুলে সবচেয়ে বেশি জমিতে প্রায় 61% জমিতে জলসেচ করা হয়। ভৌমজলের সংকট দেখা দিলে প্রয়োজনীয় সেচের জল পাওয়া যাবে কোথায়? উত্তর এখন আমাদের মাটি লবণতা বৃদ্ধি, খুব নলকূপের জলে মাটি নিচের স্তর থেকে লবণ দ্রবীভূত হয়ে মাটির উপরের স্তরে সঞ্চিত হয়। তাই ভৌমজল সেচ কাজে যত বেশি ব্যবহার হয় মাটি লবণতা তত রোগের প্রাদুর্ভাব, অতিরিক্ত ভৌমজল তোলার ফলে ভৌমজলের সাথে সাথে আর্সেনিক, ক্লোরাইড, আয়রন, নাইট্রেট এবং বিষাক্ত লবণীয় জলে এই ফলে মিশ্রিত বিষাক্ত জল ব্যবহারের ফলে নানা রোগ সৃষ্টি হয়, যেমন আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক কোকেন, যার ফলে প্রত্যেক বছর বহু সাধারণ মানুষ উদ্ভিদের মৃত্যু, জলস্তর ধীরে ধীরে নেমে যাওয়ায় উদ্ভিদের মূল সেই জলের নাগাল পায়, ফলে তাদের মৃত্যু ঘনীভূত। বাস্তুতন্ত্র তথা জীব বৈচিত্র্যের বৃদ্ধি, বহু প্রজাতি তীব্র জলকষ্টে প্রাণ হারাবে, ফলে দেখা যাবে বাস্তুতন্ত্রের ভারসাম্যতা এবং সঙ্গে সঙ্গে দুর্বল হবে জীব বৈচিত্র্যের ধারা। সর্বোপরি পরিবেশের আবরণ ঘটেছে। এই বিপ্লবীর ভারসাম্যের কারণে ভৌমজলের উপর নির্ভরতা কমাতে হবে, বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে, বৃষ্টির প্রচুর গাছ লাগাতে হবে, বৃষ্টির জলকে ভৌমজলে প্রেরণ করার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে, নিয়ন্ত্রিত জলসেচ করতে হবে, জলসেচের জলের অপচয় বন্ধ করতে হবে, যেমন শুষ্ক অঞ্চলে ক্যারেজ করতে হবে, জলসেচ করতে হবে, গ্রে ওয়াটারকে রিউজের ব্যবস্থা করতে হবে, যেমন ইংল্যান্ডে স্নান করা জলের সাহায্যে কাপড় কাচা হয়। খুব নলকূপ খননের রাস্তা আনতে হবে, শুধু তামিলনাড়ু নয়, প্রতিটি রাজ্যে তামিলনাড়ুর মতো এই
তামিলনাড়ুকে অনুসরণ করে ডিস্ট্রিক্ট জল সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এই ভূমি জল বিষয়ে আলোচনা শেষ পর্যায়ে আমি আরেকটি সংযোগ বলতে চাই। পরিমণ্ডল সচেতন পরিবেশ শপথ করি, দেখে তোলা নলের জল বন্ধ করিব তাহার নয়, জলের গুরুত্ব যে কতটা এবং আগামী দিন কথা পরিবেশ শপথ গ্রহণ করিব নয় শপথ গ্রহণ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বললাম। ধন্যবাদ। ধন্যবাদ চৌধুরী তার মূল্যবান বক্তব্য। এরপর চলে আসছে দশম শ্রেণীর নাফিসা পারভিন, যিনি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের বিদ্যালয়ে আন্দোলনে ঘটে যাওয়া জল সংরক্ষণ ওই কর্মসূচি। গল্প করছিস কেন? সকলকে নমস্কার জানাই। সকলকে নমস্কার জানাই। আমি নাফিসা পারভিন, দশম শ্রেণীর ছাত্রী। আজ 22শে মার্চ বিশ্ব জল দিবস। এই উপলক্ষে আমার সমস্ত বক্তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন। এবার আমি তোমাদের সকলকে জানাতে চলেছি আমাদের বিদ্যালয়, হ্যাঁ সেই বিদ্যালয় যেখানে আমরা পড়ি, জল সম্পদ সংরক্ষণে কি কি ভূমিকা নেওয়া হয়েছে। তার আগে বলি, আজকের নতুন প্রজন্মের বেশি ভবিষ্যৎ, তাই জল সংরক্ষণ বিষয়টাও তাদের হাত ধরে এগিয়ে উঠে তা অধিক সফল হবে। এর পিছনে বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ, যা আমাদের বিদ্যালয়ে করি। আমাদের বিদ্যালয়ে জল সম্পদ রক্ষায় ও জল সচেতনতা বৃদ্ধিতে বহু পদক্ষেপ অবলম্বন করেছে। একবার দেখে নেওয়া যাক আমাদের বিদ্যালয়ে আজ অবধি জল সংরক্ষণ কর্মসূচি হয়। প্রথমেই রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম 2017 সালে বিদ্যালয়ের ছাত্র 120 স্কোয়ার ফিট ট্যাঙ্কে বৃষ্টির জল সঞ্চয় করা হয়, যা দিয়ে সারা বছর বিদ্যালয়ের ছাদে 5000 স্কোয়ার ফিট সবজি বাগানে ব্যবহার করা হয়। এছাড়া ট্যাঙ্কের জল পরিবর্তনের সময় তা সবজি বাগানে ব্যবহার করা হয়। ওই ট্যাঙ্কে ওভারফ্লোয়ের ব্যবস্থাও আছে, যা গভীর 20 ফিট পুকুরের মাধ্যমে ভূগর্ভস্থলে প্রেরণ করা হয়। তারপরে বসুন্ধরা প্রকল্প 2016 ভূমি লাগিয়ে তৈরি করা একটি পানীয় জলের ব্যবস্থা, যার ভেতরে পাইপলাইনের মাধ্যমে জল সঞ্চয় করা হয়। চারপাশে লাগানো রয়েছে একাধিক ট্যাপ। ট্যাপগুলি এমনভাবে লাগানো যে কেউ ট্যাপগুলি পাত্র না রেখে ট্যাপ চালু করলে উত্তরটি নিজেই ফিরে যাবে। ফলে ওই ট্যাপ ব্যবহারের দ্বারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে উঠছে একটি সুঅভ্যাস, জল ভরার সাথে সাথে ট্যাপ বন্ধ করা। তারপরে অর্ডার অডিট 2020 সালে করানো হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা আশেপাশের এলাকায় পানীয় জলের ওপর সার্ভে করানো হয়েছিল, যার উদ্দেশ্য ছিল এলাকার লোকেদের পানীয় জলের গুরুত্ব জানা, তাদের ব্যবহৃত জল কোথায় সঞ্চিত হয় সে সম্পর্কে জানা এবং পাশাপাশি তাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা। অর্ডার টেস্টিং আমাদের বিদ্যালয়ে বছরে 2 বার করে পানীয় জলের ল্যাব টেস্টিং করানো হয়। গ্রে ওয়াটার ইউজ বিদ্যালয়ে যে হ্যান্ড ওয়াশিং সিস্টেম আছে সেখানে গ্রে ওয়াটার বা হাত ধোয়া হালকা অপরিষ্কার জল ফুটনেসে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। ফুটপাথ টেস্টিং কঠিন পরিস্থিতিতে বিদ্যালয়ে বসানো হয়েছে একটি ফুটপাথ টেস্টিং, যেখানে পা দিয়ে প্যাডেল করে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে, ফলে হাত দিয়ে স্পর্শ না করে আমরা হাত ধুতে পারি। এখন পর্যন্ত আমাদের বিদ্যালয়ে উপরোক্ত কর্মসূচিগুলি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও পদক্ষেপ গৃহীত হবে এই আমাদের সংকল্প। উপরোক্ত কর্মসূচির জন্য আমাদের বিদ্যালয়কে 2021 সালে বিশ্ব জল মন্ত্রক থেকে ওয়াটার টাইগের ওয়াটার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এবার আমরা দেখে নেব সেই গর্বিত মুহূর্তের এক ঝলক।
recharging of water. Grey water being used in washing purposes. This school campus is plastic free as well. I request Dr. Hari Swami Das, Headmaster, Savanagar High School, to please say a few words on winning this award. It's a great honor for me to receive the Water Digest Water Award 2019 for the Best Water Management School from the Advanced Water Digest Private Limited. I am deeply honored to receive this on behalf of our school, Shoranagari School. Thanks Water Digest for selecting us for this award. Thank you once again for your great work for the conservation of water for the nation. Thank you. Our next award is for exemplary work by আমি অনেক গর্বিত। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে পড়েছি, তবে তার আগে কিছু খুব বিশেষ ঘোষণা। আমরা জানি গত বছর আমাদের বিদ্যালয় ওয়াটার ডাইজেস্ট ওয়াটার অ্যাওয়ার্ড 2019 ফর দ্য বেস্ট ওয়াটার ম্যানেজমেন্ট স্কুল ইন দ্য নেশনে পুরস্কৃত হয়েছে। তাই আজ সন্ধ্যা 7টায় শোভনগর হাই স্কুল সায়েন্স ক্লাবের পরিচালনায় বিশ্ব জল দিবসে জলকথা অর্থাৎ পাঠ্যক্রম ভ্যালি ওয়াটারে শোভনগর হাই স্কুল ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রফেসর অরুণাভ মজুমদার মহাশয়, প্রাক্তন অধিকর্তা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, প্রফেসর এমেরিটাস স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, যাদবপুর বিশ্ববিদ্যালয়। তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন জলের মূল্যায়ন ও জল সংরক্ষণের উপরে। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন মাননীয় সুধীর শুভ্র মণ্ডল মহাশয়, যুগ্ম আহ্বায়ক সবুজ মঞ্চ গাজীপুর নদীবাজার মন্দির। তিনি অধ্যাপক টিভি বিজ্ঞানীকেতনের সহশিক্ষক। তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন নদী জল ও ভবিষ্যৎ প্রজন্মের উপরে। এছাড়াও শোভনগর উচ্চ বিদ্যালয়ের বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্পের উপরে বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় হিমাদ্রি শেখর মণ্ডল মহাশয়। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা মাননীয় কাকলি ঘোষ ঝা মহাশয়। উক্ত অনুষ্ঠানটির আহ্বায়ক ও কোঅর্ডিনেটর হলেন শোভনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর হরিস্বামী দাস মহাশয়। তাই আজ সন্ধ্যা 7টায় শোভনগর হাই স্কুল ফেসবুক পেজে তোমাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষণার জন্য আমি পুনরায় ডেকে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস মহাশয়কে, এবং তার উপস্থিতিতে প্রথমে আমরা ডেকে নেব নগরীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুনীল কুমার মণ্ডল সরকার মহাশয়কে। স্যার, আপনার সামনে আসার জন্য অনুরোধ করছি। সমাপ্তি ঘোষণা। উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আছেন। আমি মূলত তরুণ জন্য দু একটি কথা বলব। ওরা যে উপস্থাপনাটা করলি অসাধারণ। আমি কেন অসাধারণ বলছি? আমি নতুনভাবে কিছু শিখি। ওরা যে এতটা আপনার চিন্তা করে সময় করে পড়াশোনা করে যে রেকর্ডগুলো তৈরি করেছে, এই পেপারগুলো তৈরি করেছে এবং সেটা তো সত্যি কথা। ওরা যে একা তৈরি করেছিস তা নয়, এটা জানারও বিষয়। ওদের পেছনে মাননীয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা ওদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং হাতে কলমে দেখিয়ে শিখিয়েছে। আমার সরকার থেকে আজকের এই অনুষ্ঠান থাকতে আমার নিজেকেই গর্বিত মনে হচ্ছে, কারণ আমি নিজে অনেকটা সন্দিগ্ধ হয়েছি। আর একটা পরিবেশের কথাটা বলি যে ওরা প্রত্যেকে সফল হয়েছে, অন্তরের মধ্যে সে প্রজ্ঞা আছে, অভিজ্ঞতা আছে,
আসি আমি।